চলো শুরু করি। এমসিকিউ নিয়ে আলোচনা করব আজকে। সিকোয়েন্স তার সঙ্গে হয়তো সিরিজ একটু থেকে যেতে পারে। আগের দিন একটা রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসটাতে বিশেষ করে আপার সাম, আপার লিমিট, লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট কী করে বের করতে হয়, লিমিট সুপিরিয়র লিমিট ইনফিরিয়র বলতে পারো, আর আপার লিমিট লোয়ার লিমিট ইউজ করে কোনো একটা সিকোয়েন্স কখন কনভার্জেন্ট হয় কখন ডাইভার্জেন্ট হয় তার একটা ডিটেলস ডিসকাশন করেছি। সেটা যদি দেখে থাকো দেন ওকে, যদি না দেখে থাকো গ্রুপে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নিও। এমসিকিউ নিয়ে আলোচনা করার জন্য যা যা থিওরিটিক্যাল জায়গা দরকার সেইগুলো প্রায় বলা হয়ে গেছে। সাধারণত তোমাদের সময় তোমাদের পরীক্ষার জন্য আপার লিমিট কত হবে লোয়ার লিমিট কত হবে এই টাইপের একটা প্যাটার্ন আসতে পারে। আরেকটা প্যাটার্ন আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কোচি সিকোয়েন্স, অনেকে কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্টও বলে, দুটো আলাদা আলাদা অবশ্য। কোচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্টের যাবতীয় টপিকস বা যাবতীয় জায়গা আলোচনা করেছি। সেটা দিয়ে কি করে অঙ্ক করতে হয় এমসিকিউ যখন আসবে তখন বলে দেব। আমরা শুরুতেই ছোট ছোট কতগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করি। যেমন ওয়ানের দাগের একটা এমসিকিউ, তোমরাই হয়তো উত্তরটা দিতে পারবে, আমি তোমাদের কাছ থেকেও আশা করব যে কত হতে পারে তোমরা বলো। কি বলা আছে, দ্য সেটটা কেমন নিয়েছো না 1/n sin 1/n, 1/n sin 1/n such that n belongs to ন্যাচারাল নাম্বার। এটা কিন্তু সিকোয়েন্সের কিছুই নেই হয়তো মনে মনে ভাবতে পারো, কিন্তু আমি বলছি এটা সিকোয়েন্স। n বিলংস টু ন্যাচারাল নাম্বার মানে n এর মানটা ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে সিকোয়েন্সেরই একটা গল্প দেওয়া আছে, বলছে এই সিকোয়েন্সের ওয়ান লিমিট পয়েন্ট থাকবে আর সেটা হচ্ছে 0, নাকি একটাই লিমিট পয়েন্ট থাকবে সেটা হচ্ছে 1, নাকি ওয়ান লিমিট পয়েন্ট থাকবে সেটা -1, নাকি এই সিকোয়েন্সের 3টে লিমিট পয়েন্ট থাকবে -1, 0 আর 1। অ্যাকচুয়াল কথা হচ্ছে এখানে লিমিট পয়েন্ট মানে যেন সাবসিকুয়েন্সিয়াল লিমিট, দেয়ার এক্সিস্ট এ সাবসিকুয়েন্স দ্যাট কনভার্জেস টু এল। এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে আমরা বলবো যে তার এল হচ্ছে সাবসিকুয়েন্সিয়াল লিমিট। তাহলে কতকটা সাবসিকুয়েন্সিয়াল লিমিটের মতো, তো এটা কটা সাবসিকুয়েন্সিয়াল লিমিট থাকবে। এবার তোমাদেরকে আমি সাজেস্ট করছি কিচ্ছু না, অঙ্কটা করার জন্য তুমি কি করবে, xn হিসাবে ধরে নাও 1/n sin 1/n কে। যদি xn তুমি এমন ধরে নাও, আমাকে বলো দেখি xn ধরে নিলে এই সিকোয়েন্সের সাবসিকোয়েন্সগুলো নাও। কেউ একজন বলো এর কত সাবসিকোয়েন্স হতে পারে, আমি 2n হতে পারে, 2n - 1 হতে পারে, এরকম করে চলবে। এই সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালুগুলো কত হবে। তিথি, তোমরা মিউট না করে কি করে কথা বলতে পারো সেটাই ভাবছি, একটু আনস্মার্ট হয়ে যাচ্ছে আর কি। তো শোনো, x2nটা কত, x2nটা হচ্ছে 1/2n sin 1/2n। কেউ আমাকে বলতে পারবে এর লিমিটিং ভ্যালু কত হবে, কোথায় যাবে n টেন্ডস টু ইনফিনিটির জন্য? 0তে যাবে। কি করে বলছো? sin 1/2n আচ্ছা, সাইন বাউন্ডেডটা কি নেসেসারি, মানে লাগবেই এখানে, নাকি না হলেও চলবে? কেউ একজন, সাইন বাউন্ডেডটা কি নেসেসারি? কারণ লিমিটটা কিন্তু n টেন্ডস টু ইনফিনিটি আছে, এটা মাথায় রেখো। লিমিটটা n টেন্ডস টু ইনফিনিটি আছে, সেটা মাথায় রেখো। আমি যদি n টেন্ডস টু ইনফিনিটি করি তাহলে সাইন অফ 1/n এরকম টাইপের কিছু একটা আসবে। তো 1/n টেন্ডস টু কত হবে, কেউ একজন? 0 হবে। তাহলে 1/n যদি 0তে যায় তাহলে এই টার্মটা সাইন 0তে যাবে। সাইন 0 কত, কেউ একজন? 0। সে নেগেটিভ দিক দিয়ে যাক আর পজিটিভ দিক দিয়ে যাক, এটা কিন্তু আলটিমেটলি 0। সো দিস ফাংশন বা দিস সিকোয়েন্স যদি সাইন 1/n নাও, এটা কিন্তু 0তে কনভার্ট করবে। কিন্তু আমার যদি সাইন 1/x হতো আর লিমিট x টেন্ডস টু 0 যদি বলতাম, তখন আমি বলতাম এটা ডাজ নট এক্সিস্ট। কারণ x টেন্ডস টু 0 যদি করো তাহলে এর মানগুলো কিন্তু ইনফিনিটি দিকে যাবে, এবার সাইনের
সাবসিকুয়েন্সিয়াল লিমিটের কনসেপ্ট দিয়ে বলা যেতে পারে এর অনেকগুলো ভ্যালু থাকতে পারে। উই নো দ্যাট ইফ লিমিট এক্সিস্ট দেন লিমিট ইজ ইউনিক। তা দুটো লিমিট হলেই তো লিমিট এক্সিস্ট করবে না, তাহলে এটা বলা যাবে না, এটা ডাজ নট এক্সিস্ট। এখানে কিন্তু আলটিমেটলি এই টার্মটা আমার বাউন্ডেডনেসটা খুব একটা কাজে লাগছে না। হ্যাঁ, তুমি বলতে পারো যে বাউন্ডেড হলে তো সুবিধাই হবে স্যার, কারণ 1/2n আমার জিরোতে যাবে, জিরোর সঙ্গে একটা বাউন্ডেড কোয়ান্টিটি মাল্টিপ্লাই করলে তো জিরোতেই যাবে, একদম ঠিক। আচ্ছা, এক্স 2n-1 যদি নাও তাহলে এখানে 2n-1 তার লিমিট, সরি 2n-1 আর তার সঙ্গে সাইন অফ 1/2n-1, আমি তো সেই আবার n টেন্স টু ইনফিনিটি নেব। n টেন্স টু ইনফিনিটি নিলে এই টার্মটা জিরো, এটাও জিরো, আলটিমেটলি এটা জিরোতে যাবে। তোমাদের নিশ্চয়ই একটা ধারণা আছে, সেই ধারণাটা আশা করি তোমরা জানো, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। কোনো একটা সিকোয়েন্স নিয়েছো xn, এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে তার সাবসিকুয়েন্সিয়াল লিমিট দিয়ে বলা যায়। কি নিয়ম? সিকোয়েন্সটা দুটো পার্টে ব্রেক করো, একটা পার্টকে বলো x2n-1 আর একটা পার্টকে বলো x2n। করে যদি দেখা যায় যে এর লিমিটটা যা হচ্ছে এটার লিমিটটাও তাই হচ্ছে, সেম লিমিটে যাচ্ছে, দ্যাট মিনস there is a subsequence x2n-1 that converges to L, and there exists another subsequence x2n that converges to L, সেম লিমিটে যদি যায় তাহলে এই সিকোয়েন্সটা সেম জায়গায় যাবে, অন্য কোথাও যেতে পারে না। ইভেন আমরা বলবো এটা কনভার্জেন্ট হবে, এই ধারণাটা আছে। তার কারণ কি জানো তো? তার কারণ হচ্ছে x2n-1 আর x2n এই দুটো সাবসিকোয়েন্স একত্রে পুরো xnটা আসবে, তো সেই কারণে সেম জায়গায় যাচ্ছে বলে। কিন্তু আমাদের আরও একটা রেজাল্ট তোমাদের বলি, ধরো কোথায় কোথায় বললাম x2n একটা নিয়েছো বা একটা সিকোয়েন্স নিয়েছো x3n, আর একটা সিকোয়েন্স নিয়েছো x3n-1, এই দুটো সিকোয়েন্স যদি সেম জায়গায় যায় তাহলে মেইন সিকোয়েন্সটা কি সেম জায়গায় যাবে? কি মনে হচ্ছে? যাবে, স্যান্ডিস থিওরাম দিয়ে যাবে, কিন্তু আমি বলছি না, যাবে না। তার মানে এমন অনেক এক্সাম্পল আছে যেখানে xn সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স যদি নাও, তারা যদি সেম জায়গায় যায় তাহলে মেইন সিকোয়েন্সটা সেম জায়গায় নাও যেতে পারে, এরকম প্রচুর এক্সাম্পল আছে। তার কারণটা শোনো, কারণটা হচ্ছে x3n ইউনিয়ন x3n-1, এই দুটো ইউনিয়ন করে কিন্তু xn হয় না, এখানে মিসিং টার্ম অনেকগুলো আছে। কোন কোন টার্মগুলো মিসিং বুঝতে পারছো? x2n-2টা মিসিং, 3n-2টা মিসিং। কিন্তু আমরা যদি এবার জোর করে বলি যে আরও একটা সাবসিকোয়েন্স আছে, সেটা হচ্ছে x3n-2, এটাও আমার এলে যাচ্ছে, তখন আমি বলবো এই xnটা এলে যাবে আর এটা কনভার্জেন্ট হবে। আমার কথাগুলো কি বুঝতে পারছো কি বলতে চাইছি? মেইন কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে দুটো সাবসিকোয়েন্স নিয়েছো তাদের ইউনিয়ন করার পর কি মেইন সিকোয়েন্সটা আসছে? যদি ইউনিয়ন করার পর মেইন সিকোয়েন্স আসে তাহলে বলবো কনভার্জেন্ট, আর তারা যদি সেম জায়গায় যায় তাহলে কনভার্জেন্ট। যদি দুটো সাবসিকোয়েন্সের ইউনিয়ন করার পর যদি মেইন সিকোয়েন্স না আসে তাহলে তারা সেম লিমিটে কনভার্জ করা সত্ত্বেও মেইন সিকোয়েন্সটা কনভার্জেন্ট নাও হতে পারে। কথাগুলো বোঝো, নাও হতে পারে। কিন্তু এখানে আমরা তিন নম্বর সিকোয়েন্সের টার্মটা যদি নিয়ে নিতাম, সেই টার্মটা কত না x3n-2, তাহলে এদের ইউনিয়ন করে সত্যি xn হবে। আমি যদি জেনে যাই যে এরা সেম জায়গায় যাচ্ছে তাহলে আমি বলবো এই সিকোয়েন্সটাও সেম জায়গায় যাবে। এই ধারণাটা আশা করি তোমাদের আছে। আরও একটু বলছি, xn একটা সিকোয়েন্স নিয়েছো, তার একটা সিকোয়েন্স নিলে 4n, আর একটা সিকোয়েন্স নিলে x4n-1, ধরো এরা দুটোই সেম জায়গায় যাচ্ছে, তাহলে কি মেইন সিকোয়েন্সটা সেম জায়গায় যাবে? কি মনে হচ্ছে? না স্যার, যাবে না। ঠিক, তাহলে আর কি করতে হবে? আর একটা সিকোয়েন্স নিতে হবে x4n-2, এটাও সেম জায়গায় যাচ্ছে, তাহলে কি মেইন সিকোয়েন্সটা সেম জায়গায় যাবে? 4n-3 চাই। তাহলে আরও একটা টার্ম দরকার, সেটা হচ্ছে x4n-3। এই তিনটে টার্ম ইউনিয়ন যদি করো বা তিনটে টাইপের টার্মকে ইউনিয়ন যদি করো তাহলে মেইন সিকোয়েন্সটা আসবে। সেই কারণে এরা যদি সেম জায়গায় যায়, যেহেতু এদের ইউনিয়ন করে xn তৈরি হয়, তাহলে xnটা কনভার্জেন্ট হবে। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। কোথায় সেটা আছে বলি তোমাদের। ইফ
a sequence is convergent, then every subsequence is converges to same limit. But converse is not true. Converse is not true মানে তুমি একটু ডিটেলসও বলতে পারো যে if there exist 100 subsequence that converges to a unique limit L, then the main sequence may not be convergent. 100টা সাবসিকোয়েন্স নিয়েছো, সেম জায়গায় যাচ্ছে, মেইন সিকোয়েন্সটা মে নট বি কনভার্জেন্ট। তার মানে কনভার্স যেহেতু ট্রু নয়, সেক্ষেত্রে তোমাকে এবার বলতে হবে আন্ডার হোয়াট কন্ডিশন কনভার্স উইল বি ট্রু। আমি যে হোয়াট কন্ডিশনটা হচ্ছে যে 100টা সিকোয়েন্স তুমি নিয়েছো সেই সিকোয়েন্সের ইউনিয়ন করার পর যদি আমাদের মেইন সিকোয়েন্স আসে তাহলে কনভার্স ইজ ট্রু। 100টা সিকোয়েন্স যেটা নিয়েছো তাদের ইউনিয়ন করার পর যদি মেইন সিকোয়েন্স আছে আর এই 100টা সিকোয়েন্স যদি ইউনিক কোনো লিমিটে কনভার্স করে তাহলে মেইন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। এই কনসেপ্টগুলো কিন্তু আস্তে আস্তে বিল্ড করতে হবে, তৈরি করতে হবে। যদি তোমার এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তুমি যে কোনো এমসিকিউ, যে কোনো তোমার এমএসকিউ টাইপের কোশ্চেন বা সাবজেক্টিভ টাইপের কোশ্চেনগুলো পেরে যাবে, কিন্তু কনসেপ্ট না থাকলে নামাতে পারবে না। আমি আশা করি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি, বুঝতেও পারছো। ওকে, এবার তাকাও তুমি আর কি কি সাবসিকোয়েন্স নিতে পারো। আমার কোশ্চেন হচ্ছে তুমি তো এই দুটো টাইপ নিয়েছো, ইভেন তুমি জেনে গেছো যে x2n আর x2n-1 এই দুটো সিকোয়েন্সের ইউনিয়ন হচ্ছে xn, তাহলে আর কি সাবসিকোয়েন্স নেওয়ার আলটিমেট কোনো প্রয়োজন আছে কেউ একজন? নেই, কারণ এরা সেম জায়গায় যাচ্ছে। তাহলে এই দুটো সাবসিকোয়েন্স সেম জায়গায় যাচ্ছে, এদের ইউনিয়ন করে মেইন সিকোয়েন্স আসছে, তাহলে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হচ্ছে। কোথায় কনভার্স করছে? ইউনিক লিমিটে। যদি কোনো একটা সিকোয়েন্স ইউনিক লিমিটে কনভার্স করে তাহলে তার আপার লিমিট লোয়ার লিমিট সমান হবে, আর আপার লিমিট লোয়ার লিমিটগুলো অ্যাকচুয়ালি সাবসিকুয়েন্সিয়াল লিমিট। সাবসিকুয়েন্সিয়াল লিমিট না বলে লিমিট পয়েন্টও বলতে পারো, একই কথা। তাহলে লিমিট পয়েন্ট যেহেতু, তাহলে এর কটা লিমিট পয়েন্ট থাকছে কি মনে হচ্ছে তোমাদের? কনসেপ্টটা নাও, কটা লিমিট পয়েন্ট থাকছে বলো? 0। কটা লিমিট পয়েন্ট থাকছে? একটা থাকছে। তাহলে 1 লিমিট পয়েন্ট অ্যান্ড ইট ইজ 0। দিস ইজ আওয়ার কারেক্ট অপশন। আমি কি ক্লিয়ার করতে পারলাম? কিচ্ছু ভাবতে হবে না, শুধু এইটুকু পোর্শন ভাবো। আমি বলে রাখি আর একটু, ইফ xn equals to this one, then we say that the two subsequents x2n or x2n-1 converges to same limit, and because of union of these two subsequents gives main sequence xn, therefore xn is convergent and it is converges to 0. ইউনিক লিমিটে কনভার্স করছে মানে দুটো লিমিট পয়েন্ট থাকার কোনো চান্স নেই, তাহলে একটাই লিমিট পয়েন্ট থাকবে। এই হলো সিম্পল একটা এমসিকিউ, যেটা আপার লিমিট লোয়ার লিমিটের কনসেপ্ট দিয়েও আসলো, সাবসিকুয়েন্সিয়াল লিমিটের কনসেপ্ট দিয়েও আসলো, আর ইউনিয়নগুলো করার পর মেইন সিকোয়েন্স হচ্ছে সেই কনসেপ্টটা দিয়েও আসলো। মানে হয় না অনেক সময় তুমি যা করছো এরপরে তোমার মনে হলো যে স্যার আর বাকি সিকোয়েন্সগুলো নিলাম না কেন? যে এক্স আমার ধরে এক্স ফরেন নিতে ইচ্ছে করছে, নিলাম না কেন? আমি যে ফরেন কেন নেবে? ফরেনটা আচ্ছা, ফরেনটা কোথায় কনভার্স করবে কী করে বুঝবে? তোমাকে বুঝতে হবে x2n-টা কোথায় কনভার্স করছে? 0-তে। তাহলে x2n-এর সাবসিকোয়েন্স হচ্ছে x ফরেন। আমরা জানি কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার যত সাবসিকোয়েন্স আছে সবগুলো কনভার্জেন্ট হবে, সেম লিমিটে কনভার্স করবে। তাহলে এক্স ফরেন বের করার কী দরকার? এ তো 0-তেই যাবে, অন্য কোথাও তো যাবে না। তুমি আবার আমাকে বলতে পারো যে x3n-ও তো নিতে পারতাম, ওটা নিলাম না কেন? আমি বলে রাখি x3n-টা আইদার এই সিকোয়েন্সের টার্ম নাহলে এই সিকোয়েন্সের টার্ম। একটু খেয়াল করো, এই সিকোয়েন্সের টার্ম তো হতেই পারে না, তাহলে এটার টার্ম। তুমি বলছো কী করে? যেমন n-এর মান 1 বসাও তাহলে 3 পাবে, আর এখানে n-এর মান 2 বসাও তাহলে 3 পাবে। n-এর মান এখানে 3 বসাও 9 পাবে, আর এখানে n-এর মান 5 বসাও 9 পাবে। তার মানে এই সিকোয়েন্সের সাবসিকোয়েন্স হচ্ছে দিস ওয়ান। বোঝো এবার, এই সিকোয়েন্সটা কোথায় যাচ্ছে? 0-তে। বিকজ অফ দিস সিকোয়েন্স কনভার্জেস টু 0 অ্যান্ড বিকজ অফ this sequence is a subsequence of x2n-1, therefore x3n also converges to 0. তাহলে এইগুলো সিকোয়েন্স আর চুজ করার কোনো প্রয়োজনই নেই, কারণ ইউনিয়নটা দিস ওয়ান। এই সেন্সটা যদি কাজ করে তুমি এই টাইপের প্রবলেম ইজিলি পেরে যাবে। দেখো, এমসিকিউ আইডিয়াতে অ্যান্সার দেওয়া যেতে পারে। আইডিয়াতে অ্যান্সার দিলে ভুল হওয়ার প্রবাবিলিটি, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক চান্স আছে। তুমি যখন অ্যান্সার দেবে একদম কনফিডেন্স দিয়ে দেবে, আর কোনো কিছু থাকতে পারে না, একদম গ্যারেন্টি।
এই কনফিডেন্সটা তৈরি হবে কখন? যখন প্রপার্টিগুলো তুমি ঠিকঠাক করে জানো। যেমন -1টা হবে কি না, আমি যে -1 হতে গেলে অন্তত একটা সাবসিকোয়েন্স থাকতে হবে যার লিমিটটা -1। এই টার্মটা কোনো দিনই n →∞ আন্ডারে -1-এ যাবে না। তাহলে এটা গ্যারেন্টি দিচ্ছে এটা হবে না, সো এটা বাদ। 1 হবে কি না, n →∞ করছো কিন্তু এটা খেয়াল করো, n এর মান যখন ন্যাচারাল নাম্বার বলছি n →∞ করছো মানে আস্তে আস্তে বাড়াচ্ছ। আর এমনি তো লিমিট পয়েন্টের কনসেপ্টটা কী ছিল? অসংখ্য পয়েন্ট যে পয়েন্টে গিয়ে মিলিত হবে সেটাই লিমিট পয়েন্ট, আকর্ষণের কেন্দ্রবিন্দু। অসংখ্য পয়েন্ট যে পয়েন্টে মিলিত হবে সেটা লিমিট পয়েন্ট। তো পয়েন্টগুলো কখন মিলিত হবে? যখন n →∞ হবে। তো n এর মান ন্যাচারাল নাম্বার বলেছে মানে n →∞ হবে। যেমন ধরো তোমাদেরকে জিজ্ঞাসা করা হোক যে 1/n এর লিমিট পয়েন্ট কত হবে যদি বলে, তাহলে 1/n এর লিমিট পয়েন্ট আসলে 0। তুই বলছি কী করে? কারণটা হচ্ছে যে এখানে যদি 1 নেই, তারপরে যদি 1/2 নেই, তারপর 1/3 নেই, 1/4 নেই, আমরা দেখতে পাচ্ছি সত্যি সত্যি প্রচুর পয়েন্ট আছে তারা 0-র দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। তাহলে এদের লিমিট পয়েন্ট 0, যেহেতু কনভার্জেন্ট তাহলে এর আর অন্য কোনো লিমিট পয়েন্ট থাকতে পারে না, তাহলে ইউনিক লিমিট পয়েন্ট আছে। কনভার্জেন্ট না হলে আবার অন্য লিমিট পয়েন্ট থাকলেও থাকতে পারে। যেমন তোমাদের আরেকটা উদাহরণ দিচ্ছি, 1/n/n এই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট কটা থাকবে? তোমাদের কি মনে হচ্ছে অসংখ্য পয়েন্ট কোন জায়গায় গিয়ে মিলিত হওয়ার চান্স আছে? কি মনে হচ্ছে কেউ একজন? তার মানে এর লিমিট পয়েন্ট কটা থাকবে? দুটো না একটা? একটা। এটা ভুল করে, এটা অনেকে কি করে দুটো বলে দেয় মনে মনে। আচ্ছা বলো দেখি এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? কনভার্জেন্ট। কারণ একটাই লিমিট পয়েন্ট আছে, একটাই লিমিট পয়েন্ট থাকলে তো কনভার্জেন্ট হবেই। একটাই লিমিট পয়েন্ট আছে মানে একটাই সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে। যদি কোনো একটা সিকোয়েন্সের সাবসিকোয়েন্সিয়াল লিমিট একটাই থাকে, তার আবার আপার লিমিট লোয়ার লিমিট মানে কি গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট। কিন্তু আপার লিমিট লোয়ার লিমিটের ডেফিনেশনটা একটু অন্যভাবে বলেছিলাম আগের দিন। কেউ দেখেছো তোমরা আগের দিনের লেকচারটা? স্যার মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং করে দেখাচ্ছিলেন। হ্যাঁ, ওটা কি বোঝা গেছিল না মাথার উপর দিয়ে যাচ্ছিল? কোটা বোঝা? হ্যাঁ স্যার, মোটামুটি বোঝা গেছে। আগেও বোধহয় বলেছিলেন যখন আমাদের পড়িয়েছিলেন। না তখন তো বলেছি, তখন ভুলে গেছো অনেক। ওই সব কথাবার্তা কি আর মনে আছে তোমাদের? হ্যাঁ, কিন্তু ওটা একটু অন্যরকম। ওটা কোন বইতে পাবে সেটাও তোমাদের বলি। তোমরা অ্যানালিসিস যদি শিখতে চাও না, তো এমনি তো প্রচুর মাপার বইটা ঠিকই আছে। এছাড়া ওই মালিক আরোরার বইতে ঠিক ওই কনসেপ্টটা দেওয়া আছে। এছাড়া তোমাদের যেমন অ্যানালাইসিসের বই যদি তোমরা বলো যে স্যার অ্যানালাইসিসের বেটার কোনো বই, তাই আমি বলবো মালিক আরোরা ছাড়া শান্তি নারায়ণের একটা বই আছে, সেই বইটা খুব ভালো বই। আমি জাস্ট একটু বলে দিচ্ছি, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের জন্য এই বইগুলো ভালো। মানে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস মালিক অ্যান্ড আরোরা, এই বইটা শুধু নতুন নিয়েছি আমি এই কারণে, আমার পুরনো ছিল, এটা আপডেট করেছি কারণ এটা কালার পেজ করে দিয়েছে। হ্যাঁ, আর তোমরা তো কালার পেজ পড়োনি হয়তো, এখন 5, 6, 7, 8-এর বাচ্চাগুলো কালারিং জায়গা করেছে, সুন্দর আছে, এটা খুব সুন্দর। এটা বেশ কিছু স্ট্যান্ডার্ড বইয়ের মধ্যেই পড়ে। শান্তি নারায়ণ অ্যান্ড রায় সিংহানিয়া, এই বইটাও অ্যানালাইসিস শেখার জন্য ভালো বই। এসকে মাপা তো আছে, এর বিকল্প হিসাবে যদি নিতে চাও তো মালিক আরোরার বইতে ওই কনসেপ্টটা দেওয়া আছে ফার্স্ট টাইম, খুব সুন্দর করে বলা আছে। যাই হোক, তো আপার লিমিট লোয়ার লিমিটের কনসেপ্টটা থেকে বলি যে ইউনিক লিমিট যদি থাকে তাহলে গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট ওটাই হবে, ইউনিক লিমিট যদি থাকে তাহলে লিস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট ওটাই হবে, অন্য কিছু তো হওয়ার চান্স নেই। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট একই হবে, তার মানে কনভার্জেন্ট হবে। তো একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকলে কনভার্জেন্ট হবে। এটা কিন্তু 0-তেই কনভার্জ করবে, আর 0ই হচ্ছে তার লিমিট, এছাড়া আর অন্য কোনো লিমিট হতে পারে না। সো আইডিয়া পেয়ে গেছো কী করা যেতে পারে, মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো। এরপরে চলে আসো, অনেক এমসিকিউ আছে, আমি আস্তে আস্তে করে একটু ভাবানোর চেষ্টা করছি। যদি আমি বলি এই প্রবলেমটা কি হবে, শুধু কোশ্চেনটা বুঝবো তা নয়, তার ইনার মিনিংগুলোও ট্রাই করছি একটু বলে দেওয়ার। an = sin π/n বলে দেওয়া আছে ফর দ্য সিকোয়েন্স a1 a2 করে এইভাবে চলছে। তাহলে দ্য সুপ্রিমাম ইজ, হোয়াট ইজ দিস? সুপ্রিমাম মানে তুমি এই সিকোয়েন্সের
সুপ্রিমাম কত বা আপার লিমিট কত সেটাও তুমি বলতে পারো। এর সুপ্রিমামটা কত হবে? তো সুপ্রিমামটা আমি বলছি যে 0 হবে, অ্যান্ড ইট ইজ অ্যাটেন্ড মানে ওই সুপ্রিমামটা সেটের মধ্যে আছে কিনা। ইট ইজ অ্যাটেন্ড মানে সুপ্রিমামটা সেটের মধ্যে আছে কিনা। 0 হবে কিন্তু সেটের মধ্যে সুপ্রিমামটা নেই, এটা কি হবে? নাকি সুপ্রিমামটা 1 হবে আর সেটা সেটের মধ্যে আছে, নাকি সুপ্রিমামটা 1 হবে কিন্তু সেটের মধ্যে নেই, কোন পসিবিলিটি হবে? আমি একটা জিনিস শুধু বললেই বুঝে যাবে। এমনিতেই আমরা জানি সাইন ফাংশনের আপার বাউন্ড হচ্ছে 1, লোয়ার বাউন্ড হচ্ছে -1। এবার সাইন অফ এক্স যদি 1-এর থেকে ছোট আর -1-এর থেকে বড় হয়, ইভেন তোমরা জানো ইকুয়ালও হয়, তার মানে কোনো না কোনো পয়েন্টের জন্য এর ভ্যালুগুলো ইকুয়াল হতে পারে। তাহলে এর সুপ্রিমাম তো 1-এর বেশি হতে পারে না, একদম শিওর। কিন্তু জিরোটা একটু অদ্ভুত লাগছে, তার মানে এই দুটো অপশন একটু অদ্ভুত লাগছে, এটা কোনো মানেই হয় না। 0 কেন বলবো? মডুলাস তো আর নেওয়া নেই যে 0 বলবো। বলো দেখি 0 যদি না হয় তাহলে বাকি দুটো থাকছে। এবার 1টা আছে কি না কি বলবে? 1টা আছে কি না কি বলবে? অ্যাটেন্ড করছে কি না? যদি করে তাহলে কোন মানের জন্য করছে বলো? 1টা আছে কি না? তুমি তো সিকোয়েন্সের টার্মগুলো নিচ্ছ, এটা সুপ্রিমাম বলেছে মানে সিকোয়েন্সের আপার লিমিটও যেন বলিনি। এ বলছে এই সেটটা যদি সিকোয়েন্স হিসেবে বলি তাহলে এর প্রথম টার্মটা হবে সাইন পাই, দ্বিতীয় টার্মটা হবে সাইন π/2, তৃতীয় টার্মটা হবে সাইন π/3, এইভাবে চলছে। তোমরা বলো দেখি এর 1 বলে যে টার্মটা সেটা সিকোয়েন্সের টার্ম কিনা, কি মনে হচ্ছে? π/2-র জন্যই তো টার্মটা, তার মানে এদের সুপ্রিমাম থাকবে আর সেটা সেটের মধ্যেই থাকবে। সো কারেক্ট অপশন হচ্ছে সি ইজ দ্য কারেক্ট অপশন। আমি কি ক্লিয়ার করে দিলাম একদম? ব্যাপারটা বুঝতে পেরে গেছো? যখন এটা কি ওই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি? না, যদি সুপ্রিমাম তুমি বলছো আপার লিমিট কিনা, তাহলে বলতো দেন ফাইন্ড লিমিট সুপ্রিমাম অফ এন। আর লিমিট সুপ্রিমাম অফ এনটাকে লিমিট সুপ এন বলা যেতে পারে। লিমিট সুপ এন মানে আপার লিমিট এন, আর আপার লিমিট এন কথাটির মানে হচ্ছে গ্রেটেস্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট। তাহলে এর সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলো বলছে না। কেউ একজন বলো দেখি এর লিমিট কি হবে, মানে কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে? কেউ একজন? 0 হবে মনে হচ্ছে। n টেন্ডস টু ইনফিনিটি করছো, তাহলে সাইন ইনভার্স সাইন জিরো মানে 0, তাহলে 0 হবে। যদি এটা লিমিট সুপ বের করতে বলতো, লিমিট সুপ, তাহলে এ হচ্ছে কারেক্ট অপশন 0 অ্যান্ড ইটস অ্যাটেন্স কেন বলছি না তো? কারণ এন এর মান 1 বসাও, পাই সাইন π0। এন এর মান তুমি পাই মানে প্রথম টার্মটা, হ্যাঁ, আর বাকি কোনো টার্মের জন্য 0 হবে না। হবে কার বাকি টার্মের জন্য 0 হবে কি না? আর হবে না। তাহলে একটা টার্ম যেহেতু 0 আছে তাহলে এটাই হয়ে যেত। যদি লিমিট সুপ বলতো, লিমিট সুপ বলিনি কিন্তু এখানে বলছে সুপ্রিমাম অনলি। সুপ্রিমাম কত হবে সেটা বের করো। আমি কি ক্লিয়ার করলাম তো? কোনো সমস্যা নেই তো? বলো। ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলো কি বলো তো আমরা সিরিজেও করব, ইন্টিগ্রেশনের সিম্বল দিয়েও এই অঙ্কগুলো করা যায়। তো জাস্ট এই অঙ্কটাকে আমি আপাতত ইগনোর করছি, লিমিট ক্যালকুলেট করার অঙ্ক, তো আমি জাস্ট ইগনোর করছি। পরে তোমরা এটা বলে নিতে পারো, দেখে নিতে পারো, ঠিক আছে? চলো এটা একটু ভাবো, এটা খুব ইজি একটা প্রবলেম। nth টার্মের লিমিট নিয়ে তার ভ্যালুটা বের করেছে, কত হবে সেটা বের করো। nth টার্মের লিমিট নিয়ে তার ভ্যালু কত হবে সেটা বের করতে পারছে। কি বলছে দেখো, px be a polynomial in the real variable x of degree 5. সো pxটা হচ্ছে ডিগ্রি 5-এর একটা পলিনোমিয়াল। যদি তাই হয় n টেন্ডস টু ইনফিনিটি pn/2 লিখছো px,
কিন্তু অ্যান্সার করার সময় এখানে পিএন লিখছো, কারণ সিকোয়েন্স ইজ এ ম্যাপিং ফ্রম ন্যাচারাল নাম্বার টু আর। তো ন্যাচারাল নাম্বার থেকে যদি ম্যাপিং না হয় তাহলে এটা সিকোয়েন্স বলা যেত না, সেই কারণে উপরে পিএক্স লিখছো, এখানে লিখছো পিএন। তাহলে বলছি এর লিমিটিং ভ্যালুটা কত হবে, পিএন বাই 2n, এদের লিমিটিং ভ্যালু কত হবে সেটা জানতে চেয়েছে। কি মনে হচ্ছে বলো দেখি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমি চাইছি উপরে পিএন, নিচে হচ্ছে 2n। তোমরা আমাকে বলো পিএনটা যদি পলিনোমিয়াল হয় তাহলে পিএন এর ডিগ্রি আমি কত বলছে 5, তাহলে এটা মোস্ট জেনারেল ফর্ম অফ এ পলিনোমিয়াল ইন এন অফ ডিগ্রি 5 কেমন নিতে পারো, কেউ একজন জাস্ট একটু সাজেস্ট করো কেমন নিতে পারো। a1 x to the power 5, একদম a0 a1 n a2 n স্কোয়ার a3 n কিউব a4 n to the power 4 and a5 n to the power 5, ঠিক বলছি? বাকিরা মোস্ট জেনারেল ফর্ম অফ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n, সেটা আমার এমন দেখতে হবে। ক্লিয়ার? বুঝবে কিন্তু, হ্যাঁ, যদি কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে ডাইরেক্ট বলো, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সঙ্গেও আমার যেন 1-to-1 কথাগুলো হয়, খুব দরকার, খুবই দরকার। শুধু নিজে বলে গেলাম আলটিমেটলি কোনো লাভ হবে না। হ্যাঁ, যখন শিখছো তো একটু ভালো করে শিখতে হবে। আচ্ছা, এবার ধরো কোথায় কোথায় বললাম n টেন্স টু ইনফিনিটি যদি করি, উপরে আমি নিশ্চয়ই এই পুরো টার্মটা বসাবো। উপরে টার্মটা বসানোর উদ্দেশ্যটা বোঝো, n টেন্স টু ইনফিনিটির নিচের দিকের টার্মটা কত, কেউ একজন বলে দেখি নিচের দিকের টার্মটা কত হবে, n টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার ইনফিনিটি কত হয়? 0 ইনফিনিটি হয়, তাহলে নিচের দিকে ইনফিনিটি, উপরের দিকে কি হবে? উপরের দিকে কি হবে? n আছে তো, তাহলে ইনফিনিটি হবে। সো দিস ওয়ান ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। আচ্ছা, ইনফিনিটি বাই সরি, এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম মানে উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, ল্যাপিটাল রুল যদি ইউজ করি, জানো সবাই এটা কিন্তু এল হসপিটাল বলা উচিত না, এটাকে ল্যাপিটাল রুল বলা উচিত। ল্যাপিটাল রুল হচ্ছে দিস ওয়ান। তো আমাকে বলো দেখি ল্যাপিটাল রুল ইউজ করলে উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ। আচ্ছা, ফার্স্ট বার ডেরিভেটিভ করছি, বোঝো, ফার্স্ট বার ডেরিভেটিভ করলে a0 তো এমনি কেটে যাবে, প্রথম তো কেটেই যাবে, তবু কিন্তু এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মই হবে। তাহলে এরপর কী করতে হবে, আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তারপর দেখবে এটা আউট হয়ে যাবে, তবু কিন্তু ইনফিনিটি বাই ফর্ম হবে। তারপর কী করতে হবে, আরেকবার ডেরিভেটিভ করতে হবে। কতবার ডেরিভেটিভ করলে এটা কনস্ট্যান্ট হবে, কোনো আইডিয়া? 6 বার, 5 বার? 5 বার। তাহলে 5 বার ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট হবে। আমার কথা হচ্ছে ডিগ্রি যেহেতু 5, তাহলে এর আগের টার্মগুলোর ফালতু লিখে কি দরকার, মানে এটা না লিখে আমি যদি শুধু a5 n টু দি পাওয়ার 5 করি তাহলে কি ভুল করছি? আমি বলছি না, সেই তো ডেরিভেটিভ করে আমার কেটেই যাবে। তাহলে পলিনোমিয়াল অফ ডিগ্রি n, এই আগের টার্মগুলো লেখার কোনো প্রয়োজন নেই আমার যেন মনে হচ্ছে, তোমরাও হয়তো বুঝতে পারছো। এটা না লিখে পলিনোমিয়ালটাকে আমি a5 n টু দি পাওয়ার 5 নিলাম। আচ্ছা, আমাকে বলো তো একটা মোস্ট জেনারেল ফর্ম অফ এ ইকুয়েশন অফ কনিক মনে আছে? ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx, এরকম করে লেখা হতো না? আচ্ছা, আমাকে বলো তো এটা একটা কনিকের ইকুয়েশন, এই কনিকটা যে কোনো কনিক হতে পারে। আমার কোশ্চেন হচ্ছে যদি আমি এমন লিখতাম মানে g অফ x 2gx প্লাস c ইকুয়ালস টু 0, তো এটা কনিকের ইকুয়েশন হতো না? আমি হ্যাঁ হতো। এটা কত ডিগ্রি কনিকের ইকুয়েশন হতো? আমি 2 ডিগ্রি কনিকের ইকুয়েশন হতো। এটা কত? 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি। বাকি টার্মগুলো না থেকেও কিন্তু এটা 2 ডিগ্রি বলবো। আচ্ছা, যদি আমি এই টার্মগুলো না নিতাম, ডাইরেক্ট এটা লিখতাম, তাহলে কি এটা কনিকের ইকুয়েশন হতো না? আমি হ্যাঁ হতো। এটা কত ডিগ্রি ইকুয়েশন? আমি 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রি ইকুয়েশন মানে একদম মোস্ট জেনারেল ফর্ম নিতে হবে এমন কোনো কথা নয়। 5 ডিগ্রি পলিনোমিয়াল মানে মোস্ট জেনারেল ফর্ম নিতে হবে এমন কোনো কথা নয়। শুধু মাথায় রাখতে হবে তার ডিগ্রিটা যেন 5 হয়। আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা কি a5টা যেন নট ইকুয়ালস টু 0 হয়, কারণ কোএফিশিয়েন্ট যদি 0 হয়ে যায় তাহলে 5 ডিগ্রি আর কি করে হবে?
ব্যাস এইটুকু। আমি ওই জন্যই কী করলাম, শুধুমাত্র পিএনের এই টার্মটা নিলাম। এবার ল্যাপিটাল রুল ইউজ করব। ল্যাপিটাল রুল ইউজ করলে উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, নিচে ডেরিভেটিভ করলে কত হয় তোমাদের ধারণা আছে? 2 টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ। 2 টু দি পাওয়ার এনটাকে লিখবো ই টু দি পাওয়ার এন ইন্টু লগারিদমিক 2। তাহলে এই 2 টু দি পাওয়ার এনকে এইভাবে লিখতে পারলে দেন এটার ডেরিভেটিভ কথাটির মানে হচ্ছে এন দিয়ে ডেরিভেটিভ করছো 2 টু দি পাওয়ার এন, তার মানে এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এন লগ 2 অ্যাজ ইট ইজ থাকবে, তার সঙ্গে একটা লগ 2 এক্সট্রা আসবে, তার মানে এটা হয় কত? লগ 2 ইন্টু 2 টু দি পাওয়ার এন। মনে থাকে জানো? তাহলে ডেরিভেটিভ করলে একটা 2 টু দি পাওয়ার এন থাকলো, তার সঙ্গে একটা এক্সট্রা লগ 2 আসবে। উপরে কত হবে? 5 ইন্টু এন টু দি পাওয়ার 4 হবে। এখনও কি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আছে? আমি কি ইয়েস, এখনও ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আছে। তাহলে পরের লাইনে আমাকে কী করতে হবে? এন টেন্ডস টু ইনফিনিটি, উপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ। উপরের ডেরিভেটিভ করলে আবার 20 a5 এটা ছিল খুব সম্ভবত, সরি a5 n কিউব, আর নিচের দিকে কী হবে? 2 টু দি পাওয়ার n, তার সঙ্গে লগ 2 আরেকটা আসবে। আবার দেখো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। এইভাবে রিপিটেডলি যদি আমরা ইন্টিগ্রেশন করি 5 বার করলে উপরের দিকে থাকবে 20 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 a5, আর নিচের দিকে থাকবে 2 টু দি পাওয়ার n, 5 বার ডেরিভেটিভ করলে লগ 2 টু দি পাওয়ার 5 হবে। এবার বলো এটা কি সত্যি সত্যি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এসছে নাকি একটা সহজ ফর্ম চলে এসছে? কত হবে? নিচেরটা ইনফিনিটি, উপরেটা ফাইনাইট কোয়ান্টিটি, সো দিস ওয়ান 0, সো কারেক্ট অপশন হচ্ছে 0। সি ইজ দ্য কারেক্ট অপশন। পছন্দ হলো ব্যাপারটা? একদম ক্লিয়ার নিশ্চয়ই? কিচ্ছু না, মানে কিছু কিছু প্রবলেম থাকে তোমার সুবিধার জন্য তুমি পলিনোমিয়ালটাকে সহজ করে নিলে যেন তোমার ডেরিভেটিভ করতে অন্তত কিছুটা হলো অ্যাডভান্টেজ পাওয়া যায়। ল্যাপিটাল রুলের অ্যাপ্লিকেশন হিসাবে আমরা নিতে পারি। আসলে সিকোয়েন্সের অঙ্ক, কিন্তু ল্যাপিটাল রুলের অ্যাপ্লিকেশন ছাড়া আর কিছুই না। ক্লিয়ার 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 ক্লিয়ার? এটা একটা ধারণা পেয়ে গেলে। এইগুলো আমরা মোটামুটি বলেও দিয়েছিলাম। সাবসিকুয়েন্সিয়াল লিমিটের অ্যাপ্লিকেশন একটু ভাবাচ্ছি তোমাদের কাছ থেকে অ্যান্সারটা আশা করছি। বলো দেখি কত হবে? উপরে কিন্তু এন আছে, হ্যাঁ, উপরে এটা হচ্ছে এন। কত হবে? কত হবে? নিজে একটু করো, নিজে করো। পারবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই n স্কোয়ার টু দি পাওয়ার n, 1 হবে? বাকিটা করে নিয়েছো? 1 নিয়ম কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n স্কোয়ার, একটা মাইনাস হবে এখানে, এখানে তোমাকে একটা মাইনাস n স্কোয়ার রাখতে হবে ই রাখার জন্য। তাহলে এবার উপরের দিকে কি করতে হবে? একটা মাইনাস 1 বাই n রাখতে হবে। এই টার্মটা কত হবে বলতে পারবে? ই হবে শিওর। তাহলে এই টার্মগুলো আমার ইতে যায়, তাহলে এটা ই হবে। আর ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই n, এরও তো লিমিট হবে। n টেন্ডস টু ইনফিনিটি এর লিমিট কত হয়? 0। ই টু দি পাওয়ার 0 কত? 1। সো কনফিউজ করে দেওয়ার জন্য কিন্তু অপশনগুলো বাজে নিয়েছে। আপাত দৃষ্টিতে তোমাদের বি সি ডি এইগুলো অ্যান্সার মনে হতে পারে, কিন্তু বি সি ডি অ্যাকচুয়ালি পারফেক্ট অ্যান্সার নয়। সো এ ইজ দ্য কারেক্ট অপশন, এ ইজ দ্য কারেক্ট অপশন। ভালো প্রবলেম, ছোটো ছোটো কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলো তোমাদের সুবিধার জন্য খুব দরকার করার। আচ্ছা, একটু ইনটিউশন দিয়ে কিছু অঙ্ক আছে, যেমন এটা একদম ইনটিউশন দিয়ে একটা প্রবলেম। কি করে এই প্রবলেমটা করা যায় তার একটা আইডিয়া আমি তোমাদের দিয়ে দিচ্ছি এক্ষুনি। জাস্ট পাতি একটা ইনটিউশন ইউজ করব, থিওরিটিক্যাল কনসেপ্ট জানা থাকলেই যেন আমরা পেরে যাব। ঠিক আছে? কি বলতে চাইছে?
যত এমসিকিউ প্র্যাকটিস করবে তত নিজের কন্ট্রোলে আসবে। এমসিকিউগুলো পুরো প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে আছে, তোমরা কতটা প্র্যাকটিস করছো তার উপর কনফিডেন্স গেইন করবে। আর কনফিডেন্স গেইন করাটা খুবই দরকার। কোনো কিছু ইন্টারভিউ বোর্ডেও না বলে না যে তুমি যদি না জানো তবু তোমার বলার ধরনটা এমন হওয়া উচিত যেন তুমি কনফিডেন্স দিয়ে বলছো যে না আমি ভুল বলতে পারি না, এই ধরনের একটা কনফিডেন্স দিয়ে যেন বলছো, ঠিক আছে? যাই হোক, আবার কনফিডেন্স দিয়ে সবই ভুল বলছো সেটা আবার ইমপ্রেস খারাপ করে দেবে, তোমাকে এ করে মানে কনফিডেন্সে সব বলছে। দেখবে যারা একটু খুব বেশি কথা বলে তারা দেখবে ইন্টারেস্ট গ্রো করার জন্য একটু মাঝে মাঝে একটু বলে না যে ঢপঢাপ একটু দিয়ে দিচ্ছে, তো ওটা ইন্টারেস্ট গ্রো করার জন্য। এবার সে যখন মজা পেয়ে গেল যে আমি এটা রং মাখিয়ে একটু বললে আমার সুবিধাই হচ্ছে, লোকজন দেখছি খুব ইন্টারেস্ট পাচ্ছে, ও রং মাখানোটা ও মজায় নিয়ে নিল, সারাক্ষণ রং মাখিয়ে বলছে। তাদের কথাগুলো খুব ফিল্টার করতে হয়, জানো তো? ফিল্টার এমন ফিল্টার করতে হবে, দেখা গেল পরের দিকে আর তুমি বুঝতেই পারছো না যে ও ঠিক বলছে কিনা। ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক বলছে তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে জাস্ট ডোন্ট কেয়ার, মনে হয় ঠিক আছে ও তো ভুলই বলে, ভুলভাল বলে। তো রং মাখানো কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, মিনিমাম একটু মাখাতে হয় মাঝে মাঝে। চলো, এই অপশনটা কে বলতে পারবে? কে বলতে পারবে? কনসিডার দ্য ইন্টারভেল -1 1 ওপেন ইন্টারভেল আর ক্লোজড। ভাইটাল কথা হচ্ছে ওপেন আর ক্লোজডের মধ্যেই কনফিউজ করে দেবে। তো ওপেন ইন্টারভেল -1 1 কনসিডার করলে অ্যান্ড দ্য সিকোয়েন্স আলফা এন, একটা সিকোয়েন্স নিলে অফ এলিমেন্ট অন ইট, তাহলে এমন একটা সিকোয়েন্স নেবে যেন -1 1 এর মধ্যেই থাকে, অন্য জায়গায় নিলে হবে না। তাহলে দেন এভরি লিমিট পয়েন্ট অফ আলফা এন ইজ ইন -1 1, তাহলে এর লিমিট পয়েন্টগুলো সবসময় নাকি -1 1 এর মধ্যে থাকবে, নাকি তার ক্লোজড ইন্টারভেলের মধ্যে থাকবে, নাকি লিমিট পয়েন্ট অফ আলফা এন ক্যান অনলি বি, এর সিকোয়েন্স যাই নেও না কেন -1 1 এর মধ্যে তার লিমিট পয়েন্টগুলো শুধু এই তিনটেই হবে, তার বাইরে কিছু হবে না, নাকি আলফা এনের লিমিট পয়েন্ট ক্যান নট বি। আচ্ছা, এটা জাস্ট কমপ্লিমেন্ট নিয়েছে যে এই আলফা এনের লিমিট পয়েন্টগুলো ক্যান নট বি -1 0 1, এইগুলো হতে পারে না, অন্য কেউ লিমিট পয়েন্ট হবে। এটা কিভাবে আমরা ভাবতে পারি? মানে -1 1ই কি তার সবসময় লিমিট পয়েন্ট হবে, নাকি অন্য কিছুও হতে পারে, নাকি সব লিমিট পয়েন্টগুলো আমার শুধুমাত্র এই ইন্টারভেলের মধ্যেই থাকবে, নাকি এর মধ্যেও থাকতে পারে, নাকি কোনটা কোনটা হতে পারে? তোমরা একটু আমাকে ধারণা দাও, আমি তোমাদের বোঝাচ্ছি, অবশ্যই বোঝাবো। একটু ধারণা দাও, বলতে পারবে? কে বলবে? আয়েশা? ক্লোজ ইন্টারভেল -1 1 হবে। ক্লোজ ইন্টারভেল -1 1, ঠিক তো? কি করে বলছো বলো দেখি, মনে হচ্ছে না? লিমিট নিলে তো ওটা ইকুয়াল হয়ে যায়, একটা x গ্রেটার দেন একটা p টাইপের কিছু আছে হয়তো, যদি লিমিট নিই তাহলে ইকুয়াল হয়ে যায়, তো সেই অনুযায়ী ক্লোজের ব্যাপারটা থাকছে। আর মধ্যের কোনো যেটা একটা টার্ম নিই, একটা m + 1/n টাইপের নিলাম, mটা যদি ফিক্সড করি হাফ -1 থেকে 1 এর মধ্যে, তাহলে সে ভ্যালু লিমিট নিলে তো m ই হচ্ছে, এবার m এর মান ওর মধ্যে নিলে পুরো ইন্টারভ্যালটা কভার করছে। একদম ঠিকই ধরেছো। ওই এমটাকে এবার ভ্যারি করছে। এম তো সবসময় 0 আর 1 -1 হবে এরকম তো কোনো কথা নেই, যা খুশি হতে পারে, এম এর মান তো 1/2 হতে পারে। ভেরি গুড। ও যে সেন্সটা বলছে সেটা বুঝতে পেরে গেছো। শোনো আমার কথা শোনো, আমার প্রথম কথা হচ্ছে আলফা এন একটা সিকোয়েন্স নিয়েছো, সেই সিকোয়েন্সটা আবার কিন্তু তোমাকে -1 1 এর মধ্যে রাখতে হবে, এটা মজার জিনিস। কেউ আমাকে বলো দেখি, আলফা এন সিকোয়েন্সটা কি আমি 1/n নিতে পারবো? ভেবে বলো, ভেবে বলো, নিতে পারবো কি আলফা এনটা? না না স্যার, ওপেন বলা আছে একদম। তাহলে আমাকে মিনিমাম নিতে হবে n+1, এরকম মিনিমাম এটা নিতে হবে। এবার যখন এমন নিচ্ছ তাহলে আলফা এন হচ্ছে এমন একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা আমার ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে। আবার এর লিমিটিং ভ্যালু কত হতে পারে? আমি যে এর লিমিটিং ভ্যালু 0, তাহলে 0 হতে পারে। তাহলে দেখো 1 আর -1 ও 0 আছে একটা, ঠিকই আছে, তাহলে 0 আছে, তাহলে এখান থেকে কোনো কন্ট্রাডিকশন আসলো না। কিন্তু আলফা এন সিকোয়েন্স আমি তো এমনও নিতে পারতাম 1 - 1/n, আমি যে হ্যাঁ নেওয়া যেতে পারে।
ওয়ান মাইনাস ওয়ান বাই এন মানে স্লাইটলি সরে এসছো নাকি, ভুল হলো? হ্যাঁ নেওয়া যেতে পারে। ওয়ান মাইনাস ওয়ান বাই এন মানে এনের মান ওয়ান নিলে জিরো হবে, তো জিরো তো আছে, তাহলে এটা নিতে পারো। এবার তুমি আমাকে বলো এই সিকোয়েন্সটার এন টেন্স টু ইনফিনিটি আলফা এনটা কত হবে? ওয়ান হবে। তাহলে এদের লিমিট পয়েন্ট কিন্তু ওয়ান হতে পারে, ওয়ান হতে পারে। সো এমন একটা সিকোয়েন্স যে সিকোয়েন্সটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে কিন্তু তার লিমিট পয়েন্ট ওয়ান হতে পারে। সো দিস ওয়ান মে বি কারেক্ট অপশন, হতে পারে কারেক্ট অপশন। তার মানে এই অপশনটা ইনকারেক্ট, এটা একদম শিওর, কারণ লিমিট পয়েন্ট সেটের বাইরেও চলে যেতে পারে। এটা তো মজার না, লিমিট পয়েন্ট সেটের বাইরেও চলে যেতে পারে। তাহলে বি নাম্বারটা হতে পারে। এবার এটার অপশন হবে কিনা চেক করছি। আমার কোশ্চেন হচ্ছে আমরা যদি আলফা এন সিকোয়েন্স ও যেটা বললো সেখানে রেসপেক্টেই বলছি 1/2 মাইনাস 1/n যদি নিতাম, 1/2 মাইনাস 1/n, এটা তোমাকে ইনডাইরেক্টলি বলছে যে সিকোয়েন্সের টার্মগুলো যাই নাও না কেন -1 ওপেন ইন্টারভ্যালের মধ্যেই আছে। তাই যদি হয় লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি আলফা এন এর মান তো আমার 1/2 হতে পারে। তাহলে 1/2 যদি হয় 1/2 অপশন তো নেই, তার মানে লিমিট পয়েন্ট 1/2 -1 0 আর 1 ছাড়া নাকি আর কেউ হবে না, এটা কোনোদিন হয়? সো এই অপশনটা ইনকারেক্ট, এই অপশনটা ইনকারেক্ট। এবার আমার কোশ্চেন হচ্ছে যে বাকি পয়েন্টগুলো কী করে হবে। সেই জন্য ও যেটা বললো যে স্যার এরকম না নিয়ে এটা এম নিয়ে নিলাম, নিয়ে এবার এম মাইনাস দিস ওয়ান, তারপরে আবার ও আরেকটা জিনিস ভাবতে হবে, শোনো এম এর মান যা খুশি নিলে হবে না, এম এর মান তোমাকে ফ্র্যাকশান নিতে হবে, মাইনাস এম আর এরকম ফ্র্যাকশান টাইপে নিতে হবে। তাহলে তাই যদি নাও তাহলে এর লিমিটিং ভ্যালু কত হবে? আমি যে এম হবে, এম হবে। আর এবার এম কী করে সুইটেবলি চুজ করতে পারো? আমি যে এম যা খুশি চুজ করা যেতে পারে, 1/3, 1/4, 1/7, 1/8 যা খুশি চুজ করতে পারো। সো সব ভ্যালু হতে পারে, তার মানে বি নাম্বারটা কারেক্ট অপশন। এটা ঠিক আছে, একদম ঠিক আছে, কোনো সমস্যাই নেই। যদি কোথাও কোনো কোয়ারি থাকে আমাকে বলতে পারো। ক্লিয়ার? অ্যানালাইসিস তো, অ্যানালাইসিসটা একটু সূক্ষ্ম জায়গাগুলো তোমাকে ভাবতে হবে, কারণ অন্য সাবজেক্টের রেসপেক্টে একটু অন্য রকম। অ্যানালাইসিসটা ছিল বলেই হয়তো গ্র্যাজুয়েশন লেভেলে তোমাদের ম্যাথমেটিক্সটা ভালো লেগেছিল। এখন যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়ছে তারা অবশ্য খুব ট্যালেন্টেড, সেটাও একটা ব্যাপার, কারণ জেনারেশনের একটা গ্যাপ তৈরি হয়েছে না, আর জেনারেশনের গ্যাপ তৈরি হলে তো ট্যালেন্টেড হবেই, সেটা নো ডাউট। তোমরা যেমন খুব ট্যালেন্টেড আমার থেকেও, ওটা জেনারেশনের গ্যাপ, ওটা আমার দোষ নয়, তোমারও দোষ নয়, কিছু করার নেই। অনেকে আর ভাবছে স্যার আমি খুব ট্যালেন্টেড, তাই আমি যে ঠিক আছে আর 10 বছর যেতে দাও, তোমার থেকেও ট্যালেন্টেড বাচ্চা বেরোচ্ছে, যারা এমন নাম্বার নিয়ে আসবে, তার প্রায় বলি এটা, এত নাম্বার নিয়ে আসবে তার পরের জেনারেশনে তার নাতি নাতনিগুলো অত নাম্বার পাবে না। এটা আমি প্রায় বলি, এত নাম্বার, মানে লকডাউনটা, প্যান্ডামিক সিচুয়েশনটা তাদের কাছে আশীর্বাদ হয়ে গেছে, বিশাল আশীর্বাদ হয়ে গেছে। এবার অফলাইনে এক্সাম নাকি হবে, বলছে অফলাইনে এক্সাম হবে, একবার ঘোষণা করুক যে অফলাইনে এক্সাম হবে, বলিনি এখনো, দেখবে আন্দোলন কাকে বলে। বলছে অফলাইনে এক্সাম, আবার নেওয়া যায় নাকি, এটা সহ্যের বাইরে। অফলাইনে ক্লাস করব কিন্তু এক্সাম আমরা সেই অনলাইনেই দেব, কারণ আমাদের এমন নাম্বার দরকার যে নাম্বারটা আমার পরের জেনারেশন যেন না পায়। তো তোমরা যদি এর মধ্যে যদি চান্স না পেয়ে যাও, আর লকডাউনের ছেলেপেলেগুলো যদি বেরিয়ে যায়, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু টিকতে পারবে না। বাট হয়তো তোমাদের কোয়ালিটি বেটার থাকবে, সেটা হতে পারে। সাবজেক্ট তুমি জানো, তুমি কষ্ট করেই পড়াশোনা করেছো, এটা হতে পারে, না হওয়ার কিছু নেই। সত্যিই তো, সত্যিই কষ্ট করে পড়াশোনা করেছো। আমি একজন টিচারের পেনশনের কাজ করছি, অনেক আগে টিচার, তখন মাধ্যমিকে কত 35, 36 এইভাবে করে নাম্বার পেয়ে এসছে। হ্যাঁ, মানে অ্যাকাডেমিকটা দেখলাম, সাবমিট করতে হয় একটা পেনশনের কাজ করতে গেলে, প্রকাশ্যে এরকম বলা উচিত না, কিন্তু অনেক দিন আগে টিচার, প্রচুর ট্যালেন্টেড টিচার, মানে তখন যেন ওই নাম্বারটা পেয়েছে, মানে বিশাল ব্যাপার, বুঝতে পারছো? অনেকে হয় না যে কেউ থাকে দেখবে, অনেক আগের কথা বলছি, মাধ্যমিক পাস করতে পারছে না, 2বার 3বারে মাধ্যমিক পাস করলে, যেই মাধ্যমিক পাস করে গেলে তখনই তোমাকে ধরে প্রাইমারি স্কুলের শিক্ষক করে দিল।
টেনে টেনে নেই তো লোকাল জায়গায়। তো এখন সেই বাম্পার অফারগুলো নেই রে বাবা, এখন খুব বাজে সিচুয়েশনের মধ্যে আমরা চলছি। ওকে, তবে কেউ কেউ তোমরা যদি এমন থাকো যারা মনে করছো যে কিছু তো একটা করতে হবে স্যার আমাদেরকে, তো বিভিন্ন ধরনের পার্ট টাইম কোর্সেসগুলো করে নাও। পার্ট টাইম কোর্সেস এই কারণে বলছি যে ধরো তোমার মনে হলো যে আমার না কম্পিউটারের স্কিলটা খুব ভালো, তা আমি না অ্যানিমেশন শিখে নেব কোনো একটা ভালো ইনস্টিটিউট থেকে। অ্যানিমেশন শিখে নিলে যদি তোমার সেই ক্যালিভার থাকে, অ্যানিমেশন শিখে নিয়ে সেখানেই আমি জব করব, আমি কম মাইনে দিয়েই জব করব, কিন্তু সেই অভিজ্ঞতাটা আমি আস্তে আস্তে করে ক্রিয়েট করব, কারণ লাইফ চলবে, দীর্ঘদিন চলবে, কিছুদিন তো অন্তত ঠিকঠাক বেঁচে থাকবো। তো দেখবে একটা জায়গায় জব করছো মিনিমাম স্যালারি নিয়ে, ওখান থেকে বেরিয়ে এসে তুমি তার অভিজ্ঞতাটাকে, তার এক্সপিরিয়েন্সটাকে প্লেস করতে পারছো। সো অনেকে অ্যানিমেশন করে ভালো কেরিয়ার তৈরি করছে, সেটা শিখতে হবে অবশ্যই। মানে কোন দিকে করবে এই দোটানার মধ্যে না থেকে যদি ওরকম একটা টার্গেট রেখে দাও না, আমার মনে হয় উপকার হবে। এতদিন থেকে বসে থাকতে পারো না, আর সবাই তো আর টিচিং প্রফেশনেই যাব না, অন্য কিছু তো করা যেতেই পারে। তোমার নিজস্ব ক্যালিভার দরকার, যদি নিজস্ব ক্যালিভার না থাকে তুমি পারবে না। তোমাকে কেউ হয়তো গাইড করলো, প্রথমে তোমাকে কিছু একটা অ্যাডভান্টেজ পাইয়ে দিল, কিন্তু সেই অ্যাডভান্টেজটা তুমি ধরে রাখতে পারবে তো, সেটা পুরো নিজস্বতা, নিজের ওপর ডিপেন্ড করছে। নিশ্চয়ই এগুলো তোমরা লক্ষ্য করো, আমার তো মনে হয় যে তোমরা বেটার জানো, বেটার বোঝো, কিন্তু লেগে থাকতে হবে। যদি লেগে না থাকো হবে না, কখনো হবে না। কম্পিটিশন বড্ড টাফ। ওকে, তো 7 দাগের অঙ্কটা আইডিয়া পেয়ে গেছো কী কী হতে পারে। প্রত্যেকটা রেসপেক্টে আমি একটা করে কাউন্টার এক্সাম্পল দিচ্ছি, তাতে কনফিডেন্স দিয়ে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এটা তো ঠিক -1 1-এর মধ্যে হবে না, কারণ লিমিট পয়েন্ট সেটের বাইরেও চলে যেতে পারে। ঠিক একটা বড্ড টাফ একটা প্রবলেম আছে, এটা আমি এক্ষুনি আলোচনা করতেও পারবো না, এটা অন্যরকম একটা প্রবলেম। ওকে, কেউ একজন 9 অঙ্কটা মুহূর্তের মধ্যে বলো দেখি, আমি জানি না পারবে কিনা। পারবে? এটা লিমিট বের করতে বলছে, এল এর মান কত হবে। লিমিট বের করতে বলছে, এল এর মান কত হবে। nth রুট অফ ফ্যাক্টরিয়াল n, nth রুট অফ ফ্যাক্টরিয়াল n, তার লিমিটিং ভ্যালু বের করতে বলছে। এল কত হবে? কোনো আইডিয়া? কিভাবে বের করব সেটাও বলতে পারো? কোনো আইডিয়া? পারবে? আইডিয়া? রেশিও টেস্ট করে। ভেরি গুড, একদম ভেরি গুড। রেশিও টেস্ট করে তার লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করব। কিন্তু শোনো, রেশিও টেস্ট করে লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করলে তোমাকে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, রেশিও টেস্টের লিমিটটা যেন ফাইনাইট কিছু একটা বেরোয়, তাই তো? ও, এটা বেরিয়ে যাচ্ছে, এটা ঠিকই আছে, এটা নো প্রবলেম, নো ইস্যু। দেখো, মনে করো আমরা প্রথমেই ধরে নিলাম ইউএন বলে একটা টার্ম ধরলাম, সেটা হচ্ছে শুধু ফ্যাক্টরিয়াল এন, শুধু ফ্যাক্টরিয়াল এন হলো, আর কিছু না। কিন্তু তাহলে ইউএন প্লাস 1/un, রেশিওটা আবার কী নিচ্ছ সেটা ডিপেন্ড করছে, উপরে বেশি নিতে হয় না কি উপরে কম নিতে হয়, মনে টনে থাকবে তো? উপরে এখানে বেশি নিতে হয়, n + 1 তার ফ্যাক্টরিয়াল, নিচের দিকে n ফ্যাক্টরিয়াল, দিস ইকুয়ালস টু n + 1। আমাকে বলো এর লিমিটিং ভ্যালু কত হবে? এটা তো একটা টাফ একটা গল্প হয়ে গেল। এর লিমিটিং ভ্যালু ইনফিনিটি হবে। যদি ইনফিনিটি লিমিটিং ভ্যালু হয় তাহলে সেক্ষেত্রে কি আমরা বলতে পারি তো? সেটাই আমার কোশ্চেন। ফ্যাক্টরিয়াল n, হ্যাঁ বলতে পারবো। তাহলে এটা যদি আমার ইনফিনিটিতে যায়, বা তুমি আরেকটা রাস্তাও করতে পারতে, এটা ইনফিনিটি গেল, তাহলে বাই কচি রুট টেস্টের কনসেপ্ট দিয়ে আমরা বলতে পারি un⁴1/nটাও আমার ইনফিনিটি যাবে। তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ফ্যাক্টরিয়াল n তার nth রুট সেটা ইনফিনিটি যাবে। ফ্যাক্টরিয়াল n তার nth রুট যদি ইনফিনিটিতে যায়, তাহলে 1/nth রুট অফ ফ্যাক্টরিয়াল n সেটা তাহলে 0-তে যাবে, বুঝলে? 1/ফ্যাক্টরিয়াল n nth রুট 0-তে যাবে।
তোমাদের যদি কারো মনে হয় যে ইনফিনিটি হলে তো কনসেপ্টটা দেওয়া যায় না, তাহলে একটা আলাদা রাস্তা বলতে পারি। কি সেটা বলো তো? তুমি শুরুতেই ইনফিনিটি হলে যদি মনে হয় কনসেপ্ট দেওয়া যায় না, তাহলে শুরুতেই তুমি ইউএনটা 1/n নিয়ে নাও। তাহলে un+1/un সেটা হচ্ছে 1/n+1 উপরে n ফ্যাক্টরিয়াল, তাহলে 1/n+1 টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। এটা যদি টেন্স টু 0 হয় তাহলে n টেন্স টু ইনফিনিটি un টু দি পাওয়ার 1/n সেটাও আমার 0 হবে। n টেন্স টু ইনফিনিটি un টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু 1/nth রুট অফ ফ্যাক্টরিয়াল, nth রুট অফ ফ্যাক্টরিয়াল সেটা 0 হবে। আমার মনে হয় এটা বেস্ট, কারণ এই কোশ্চিনটা তোমাদের নিশ্চয়ই জানা আছে যে যদি রেশিও এক্সিস্ট করে দেন রুট এক্সিস্ট করবে, বাট কনভার্স ইজ নট ট্রু। রেশিও যদি এক্সিস্ট না করে তখনও রুটটা এক্সিস্ট করতে পারে। তো এটার থেকে বেস্ট টেকনিক দিস ওয়ান, এটা বেস্ট টেকনিক, কারণ এখানে রেশিওটা এক্সিস্ট করছে। আচ্ছা বলো তো, এল এর মান চেয়েছে 1/this1, তাহলে এল এর মান কত হবে? 0 হবে। সো কারেক্ট অপশন হচ্ছে এ। এ ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এনি ডাউট, এনি কোয়েরি, এনি ডাউট? ক্লিয়ার হচ্ছে? সমস্যা থাকলে বলবে, নেই তো? আচ্ছা এটা একটু দেখো দেখি, আপার লিমিট লোয়ার লিমিট সংক্রান্ত যেহেতু একটু খালি ভাবাচ্ছে, এটা পরীক্ষায় আসার মতো। আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে তোমাদের সময় একটা হাই চান্স আছে যে কত আপার লিমিট হবে কত লোয়ার লিমিট হবে এই অঙ্কটার ক্ষেত্রে। কি হবে বলো? Consider the sequence an সমান 1 plus -1 to the power n by n to the power n। এদের কি আপার লিমিট এক্সিস্ট করবে, লোয়ার লিমিট এক্সিস্ট করবে? সেই আপার লিমিটগুলো কি ইকুয়াল হবে না ইকুয়াল হবে না, সেই সব জিনিসগুলো জানতে চেয়েছে। এইগুলো দেখে ঘাবড়াবে না, এটা লিমিট সুপ মানে আপার লিমিট, লিমিট ইন মানে আপার লিমিট। তাহলে আমরা কি করব বলছো? কি করব বলছো? দুটো সাবসিকোয়েন্স নিলে একটা 1+1/2 টাইপের হচ্ছে, আর একটা মধ্যে মাইনাস থাকছে, এরকম দুটো সাবসিকোয়েন্স নিয়ে দেখতে হবে। তাহলে an একটা সিকোয়েন্স, তার সাবসিকোয়েন্সগুলো একটা 2n-1 নাও আর একটা 2n নাও। এই দুটো দিয়ে কনক্লুশন টানা যাবে তো? আমি যে ইয়েস, কেন জানা যাবে? কারণ এদের ইউনিয়নটা আমার an হয়, তাহলে সেই জন্য টানা যাবে। এবার দেখে নাও a 2n-1 সিকোয়েন্সটার কি গল্প হচ্ছে একবার যাচাই করি। 1 প্লাস -1 টু দি পাওয়ার 2n-1, নিচের দিকে 2n-1 হোল টু দি পাওয়ার কিন্তু 2n-1, তার মানে এটা 1 প্লাস না -1/2n-1। আচ্ছা মাইনাস আছে, তাহলে এখানে -2n-1 দরকার, তাহলে -2n-1 হলে এখানে -1 দরকার। বলো দেখি n টেন্স টু ইনফিনিটিতে এদের ভ্যালুটা কত হবে? 1/e, কারণ এটা e আর তার উপরে ইনভার্স আছে, সো 1/e হচ্ছে দিস ওয়ান। এইভাবে লিখতে পারো, কিন্তু লিমিট n টেন্স টু ইনফিনিটি লিখতে হবে এরকম কোনো কথা নয়। আচ্ছা এবার চলে আসো a2n মানে 1 প্লাস -1 টু দি পাওয়ার 2n ডিভাইডেড বাই 2n হোল টু দি পাওয়ার 2n। ওকে, সো দিস ওয়ান actually positive, so 1/2n to the power 2n, these imply as n tends to infinity কত হবে? n tends to infinity কত হবে? কেউ একজন? e হবে। সো সাবসিকুয়েন্সিয়াল লিমিট তুমি পেয়ে গেলে e and 1/e, আর e is the set of সাবসিকুয়েন্সিয়াল লিমিট। কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আর সাবসিকুয়েন্সিয়াল লিমিট থাকবে না, কি করে বুঝলাম? কারণ এই দুটো সাবসিকুয়েন্সের ইউনিয়ন করে যখন an হচ্ছে তাহলে অন্য আর সাবসিকুয়েন্স থাকতে পারে না। কারণ এরপরে যদি সাবসিকুয়েন্স আমি a2n না নিয়ে 4n নিতাম, তাহলে সেই 4nটা নিশ্চয়ই এই সাবসিকুয়েন্সের
এই সাবসিকোয়েন্সের সাবসিকোয়েন্স। আচ্ছা যদি আমি A3 এর নিতাম তাহলে সেটা আমার এই সাবসিকোয়েন্সের সাবসিকোয়েন্স। সেই জন্য এরা যেহেতু কনভার্জেন্ট হচ্ছে আলাদা আলাদা করে, তাহলে ওদের সাবসিকোয়েন্সগুলো সেম লিমিটে কনভার্জ করবে। সাবসিকোয়েন্সিয়াল লিমিটের যে সেটটা সেটা দিস ওয়ান। এই সাবসিকোয়েন্সিয়াল লিমিট যেহেতু দুটো এসছে, এরা যেহেতু ডিস্টিং আলাদা, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ বড় হবে, কেউ না কেউ ছোট হবে। তাহলে এর আপার লিমিট মানে বড়টা, লিমিট সুপ এন, এর বড় কোনটা? ই ন্যাচারালি। আচ্ছা লোয়ার লিমিট 1/e, তাহলে লোয়ার লিমিট মানে লিমিট ইন এন, সেটা হচ্ছে 1/e। সো এই হলো অঙ্ক, ঠিক আছে? খুব সিম্পল, শুধু ঘাবড়াবে না, খালি সাবসিকোয়েন্স নিয়ে চেক করবে। কখনো কখনো এমন সিচুয়েশন যদি আসে -1n না থেকে দেখা গেল সাইন দিয়ে আছে, কথাগুলো বোঝো। সেম প্রবলেম, এটা না থেকে আছে 1 প্লাস সাইন কথা বললাম nπ/4, আর নিচের দিকে n তার টু দি পাওয়ার n। সেম অঙ্ক, শুধু এরকম লেখা আছে। তাহলে এবার n এর মানের উপর ডিপেন্ড করে কিন্তু এই মানগুলো চেঞ্জ হবে। বলো তো সাইন nπ/4 এর কটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকতে পারে? কেউ একজন আইডিয়া দাও, পারবে? বলো। 0 একটা থাকবে, 1 থাকবে, -1 থাকবে, আর কিছু থাকতে পারে? 1/√2 -1/√2। তাহলে এই প্রত্যেকটা সাবসিকোয়েন্সের রেসপেক্টে তোমাকে সাবসিকোয়েন্সগুলো চুজতে হবে, সাবসিকোয়েন্সিয়াল লিমিটের রেসপেক্টে সাবসিকোয়েন্সগুলো চুজ করতে হবে। কেমন করে চুজ করে সেটাও তোমাদের বলছি। একটা সাবসিকোয়েন্স তোমাকে নিতে হবে ইউ 8n - 7, কারণ 8n - 7 দিয়ে 1/√2 আসে। আর একটা সাবসিকোয়েন্স তোমাকে চুজ করতে হবে 8n - 4, কারণ 8n - 4 দিয়ে 3π/4 মানে -1/√2 আসবে। আর একটা সাবসিকোয়েন্স তোমাকে নিতে হবে ইউ 4n - 3, এই 4n - 3 দিয়ে তোমার সাইন π/2, 4n - 3 না ভুল বললাম, 4n - 3 না, 4n - 3 আর 2টা আউট করবো, তার মানে আরেকটা সাবসিকোয়েন্স হবে 8n - 6। এই 8n - 6 দিয়ে এটা কত পাবো বলো তো? π/2 গুলো পাবো, π/2 মানে 1 পাবো এটা। আরেকটা সাবসিকোয়েন্স নিতে হবে 8n - যেন 3 আসে, তাহলে 8n - 3, তাহলে 8n - এখানে 2 নেব। 8n - 2 মানে 4n - 1, 4n - 1 কেন বলছি? কারণ এখানে 4টা একটা 2 কেটে যাবে, তাহলে এটা একটা সাবসিকোয়েন্স। আরেকটা সাবসিকোয়েন্স তোমাকে নিতে হবে ইউ একটা 8n না বলে 4n নিলেই চলবে। আরেকটা নিতে হবে 4n, আরেকটা নিতে হবে কত? 4n মানে এরকম কটা আছে? একটা 2 3 4 5টা, 1 2 3 4 5টা, ব্যাস এতগুলো নিতে হবে। আমি কথা বুঝতে পারছো কি বলছি? কথা বুঝতে পারছো না পারছো না? পারছো না? হ্যাঁ স্যার। এইগুলোর ইউনিয়ন করো, আমি গ্যারেন্টি দিচ্ছি ইউএন আসবে। তাহলে এটা দিয়ে এটাই এতগুলো সাবসিকোয়েন্স থাকবে। এইগুলো তোমাকে বুঝতে হবে। এর জন্য একদম মাপার বই, পাতি মাপার বইটা ফলো করো, দেখবে বুঝতে পারছো, ঠিকঠাক লাগছে। যাই হোক, এটা সাবসিকোয়েন্স কখন কি চুজ করবো তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বোঝা গেছে, বোঝা উচিত, না বোঝার কিছুই নেই। এটা একটা টাফ প্রবলেম সাবসিকোয়েন্সিয়াল লিমিট বের করার জন্য। নেটে এসেছিল একবার, তো এই প্রবলেমটার ক্ষেত্রেও সেই সেম গল্প, আপার লিমিট লোয়ার লিমিটের গল্প। আমি একটু ভাবাচ্ছি, দেখো একটু ভাবাচ্ছি সবার জন্য। পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ আর তোমার টেলিগ্রামের গ্রুপটা, ওই গ্রুপটাতে আমি পিডিএফটাও দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা কিছু অঙ্ক আছে যেগুলো নিজে নিজে একটু ট্রাই করতে পারবে, নিজে নিজে একটু দেখতে পাবে। এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় আসে বা খুব স্ট্যান্ডার্ড টাইপের প্রবলেম, এগুলো সবই স্ট্যান্ডার্ড টাইপের প্রবলেম। কখনো কখনো হয়তো তুমি সিরিজের মতো করে কিছু পাচ্ছ, ঘাবড়াবে না। সিরিজ আছে মানে কী আছে, ওটা অবশ্য সিরিজ নয়, এটা সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। তো সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম থাকলে সেইভাবে করতে পারো, কিন্তু এগুলো সব অঙ্ক যে পেরে যাবে এমন কোনো কথা নয়। কিছু কিছু অঙ্ক না পারলেও অন্তত আমরা ট্রাই তো করতে পারি। যেগুলো হবে না সেটা না হয় পরের ক্লাসে আলোচনা করা হবে, ঠিক আছে?
ডিফাইন্ড দ্য সিকোয়েন্স an অ্যাজ ফলোজ। কীভাবে সিকোয়েন্সটা ডিফাইন করা আছে না, a1 এর মান 1 আর পরের টার্মগুলো পাওয়া যাবে এখান থেকে। তাহলে a1 এর মান 1 আর an+1 তুমি পাবে এখান থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, বলছে এর আপার লিমিটটা √2 হবে, বলছে লোয়ার লিমিটটা -∞ হবে, নাকি লিমিটই এক্সিস্ট করবে আর সেই লিমিটটা হচ্ছে তোমার √2 হবে, নাকি an এর লিমিট এক্সিস্ট করবে না কিন্তু তার সুপ্রিমাম এক্সিস্ট করবে আর সুপ্রিমামটা √2 হবে। অপশনগুলো একটু অন্য রকম, আমার মনে হয় ধারণা দিতে পারছি। অপশনগুলো বড্ড টাফ, অঙ্ক আর করবো কী করে। তো বলো দেখি কোনটা হতে পারে, কোনো একটু হলেও কনসেপ্টটা দাও, ট্রাই করো, নিজেও ট্রাই করো, কোশ্চিনটাকে তুলে নাও কোনটা হবে। বলতে পারবে? বংশীধর সাহুর বইতেই এই অঙ্কটা ছিল। an এর মান a1 এর মানটা 1, তাহলে a1 এর মান 1 যদি হয় তাহলে এর a2-র মানটা আমি কোত্থেকে পাবো? আমি যে a2-র মানটা আমরা পাবো এখান থেকে। a2-র মান কী করে পাবো দেখে নাও। a2 মানে হচ্ছে -1⁻², 1/2 আর a1 এর মডুলাস মানে 1, a2-র মডুলাস মানে 2/1। -1 হবে ওখানে, ও an এর মানটা 1, হ্যাঁ হ্যাঁ ঠিক একদম সরি। তখন এখানে পাচ্ছি আমরা 1/2 আর ওটা 3, তাহলে 3/2 -3/2। সো a2-র মানটা -3/2, ঠিক বলছি? এটা ক্লিয়ার তো? ঠিক। এবার চলে আসে a3, কারণ এলিমেন্টটা কেমন দেখতে সেই ধারণাটা না তৈরি হলে তো পারবে না। তাহলে a3-র মান কি হতে পারে? a3-র মানটা হচ্ছে +2, পজিটিভ, তাহলে এটা +1, 1/2 অ্যান্ড এখানে হচ্ছে 3/2 প্লাস 2/3/2, 2/3/2। দিস ইকুয়ালস টু 1/2, এখানে 2টা উপরে নিয়ে গেলে 6 আর এটা থাকবে তোমার 9 + 8, 9 + 8 মানে 15, 17/12। আমি জানি না ঠিক লিখছি কিনা। a3 মানটা 17/12, ঠিক বলছি? হ্যাঁ স্যার। তো এরকম কতক্ষণ ক্যালকুলেট করব? অনেকে বলছে স্যার যতক্ষণ হবে না, সেটাও ঠিক। একটা জিনিস ক্লিয়ার, বুঝতে পেরেছ? সেটা কি? যখন তুমি ইভেন টার্ম নেবে তখন তোমার মাইনাস আসবে, যখন অড টার্ম নেবে তখন প্লাস আসবে। তার মানে ইভেন টার্মগুলো নেগেটিভ দিকে যাবে, অড টার্মগুলো প্লাসের দিকে যাবে। তাহলে এর লিমিট এক্সিস্ট করার কোনো চান্সই নেই, একদম গ্যারেন্টি পেয়ে গেছে, এটা বুঝে গেছি আমি। ঠিক আছে, তাহলে এর সুপ্রিমাম এক্সিস্ট করার চান্স আছে কি? আমি যে হ্যাঁ সুপ্রিমাম হতে পারে। তাহলে সুপ্রিমামটা শুধু পজিটিভের জন্য আসবে, তাহলে পজিটিভের জন্য সুপ্রিমাম। ক্যালকুলেশনটা বড্ড টাফ। a4টা কত হবে? মাইনাস হবে 1/2 an মানে হচ্ছে এখানে 17/12 প্লাস 24/17, 24/17 মানে -1/2 এখান থেকে ক্যালকুলেশনটা কত হচ্ছে? 17/12, হাই রে কপাল। তাহলে 12 × 17 মানে নিচের দিকে হচ্ছে 204, উপরে তোমার হচ্ছে 17 × 17 প্লাস 12 × 24
12 into 24, 577, 577 ভাগ 2, ভাগ 2 ভাগ হচ্ছে 204, তার মানে 1.414, তার মানে এটা মাইনাস 1.41 কত একটা হচ্ছে। ওকে, আর এই টার্মটা আমার কত হচ্ছে 17/12, 17/12, 17/12টা হচ্ছে 1.41, 1.416 এরকম কিছু একটা। একটা জিনিস বুঝতে পারছো কি বলতে চাইছি? এ অড টার্মগুলো যে জায়গা যাবে সেটা হচ্ছে 1.416, 1.4 মানে আস্তে আস্তে কমবে বা বাড়বে, যাই করো না কেন √2 ভ্যালুর সঙ্গে ইকুয়াল হবে। কারণ √2 যে ভ্যালুটা সেটা তোমরা জানো নিশ্চয়ই, √2 মানে 2 রুট 1.414 করে এরকম টাইপের কিছু একটা, তাহলে 414 মানে √2 একটা গল্প আসছে। তো আমি একদম শিওর যে এর লিমিট তো এক্সিস্ট করবে না, এটা বুঝে গেছো, ইনফিনিটি হতে পারে না, কারণ এর ভ্যালুগুলো আমার কি হচ্ছে মাইনাস ইনফিনিটি হতে পারে না, কারণ √2 কাছাকাছি থাকছে। তাহলে এ নাম্বারটাই এর কারেক্ট অপশন। তোমরা অনেকে আমাকে বলতে পারো যে এটা কোনো প্রসেস হলো নাকি, আমি যে একদম শিওর তোমাদের সঙ্গে সহমত, এটা সত্যি কোনো প্রসেস না, কিন্তু এর অন্য কোনো আর টেকনিক আমি খুঁজে পাচ্ছি না। আর কিভাবে করবে, মান বসিয়ে ছাড়া করা যাচ্ছে না। মানে এটা মিনিমাম 2-1টা মান বসানোর পর টেন্ডেন্সিটা দেখব যে কোন নাম্বারের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। আমি একটা জিনিস ক্লিয়ার করে ফেলেছিলাম যে অড টার্মগুলো নেগেটিভ, ইভেন টার্মগুলো নেগেটিভ, অড টার্মগুলো পজিটিভ, তাহলে দুটো সাবসিকুয়েন্সিয়াল লিমিট আছে, লিমিট এক্সিস্ট করবে না, এটা আমি ক্লিয়ার করে ফেলেছিলাম। নেক্সট হচ্ছে an নাও আর a2, a3, a4 যাই নাও না কেন, এদের ভ্যালুগুলো কিন্তু আমার √2 খুব কাছাকাছি আছে, দূরে যাচ্ছে না, √2 খুব কাছাকাছি আছে, মানে মাইনাস ইনফিনিটিতে যাবে এটা একদমই রং। ইনফিমামটা মাইনাস ইনফিনিটিতে যাবে এটা একদমই রং, কারণ √2 খুব কাছাকাছি যেতে পারে, তাহলে এই অপশনটা এমনি বাদ চলে যাচ্ছে। সুপ্রিমাম an √2, আমি যে √2 থেকেও সুপ্রিমাম যদি এটা নাও তাহলে এর প্রথম টার্মটাই তো আমার বড় হয়ে গেছে। ও আচ্ছা, 17/12 হচ্ছে 1.416, আর √2 ভ্যালুটা হচ্ছে 1.414, ব্যাস। তাহলে 1.414-এর তুলনায় 1.416 বড়, তাহলে এর সুপ্রিমাম √2 হতে পারে না, কারণ এটা বড় হয়ে যাচ্ছে, এটা বড়, তার মানে একটা টার্ম বড় আছে, √2 থেকেও বড় টার্ম আছে, সেটা দিস ওয়ান, সেই জন্য। তাহলে এইভাবে ভাবানো ছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, আমি একটা আইডিয়া দিলাম, বাকিগুলো তোমরা একটু নিজে নিজে করার চেষ্টা করবে। আমি পিডিএফটা দিয়ে দেবো, একটা ধারণা পেয়ে যাবে। ছোটো ছোটো আরও কয়েকটা রেজাল্ট আছে, এটা বলেই দেই, এটা তো দেখেই মনে হচ্ছে মুহূর্তের মধ্যে হয়ে যাবে। তোমাদের কাছ থেকে আশা করছি অ্যান্সারটা পারবে বলতে। xn convergent sequence, yn টা bounded sequence, then we can conclude that xn plus yn টা convergent, xn plus yn bounded, xn plus yn has no convergent subsequence, xn plus yn has no bounded subsequence। কোন অপশনটা হবে? একটা কনভার্জেন্ট আর একটা বাউন্ডেড, একটা কনভার্জেন্ট আর একটা বাউন্ডেড, কোন অপশনটা হবে? কোনো ধারণা? কনভার্জেন্ট হবে, প্রোডাক্টও হবে কনভার্জেন্টের। তো দুটোই তো কনভার্জেন্ট নেই রে বাবা, xn কনভার্জেন্ট, yn-টা শুধু বাউন্ডেড, কি করে কনভার্জেন্ট হবে আমি তো বুঝতে পারছি না। না, কনভার্জেন্ট কেন হবে? অপশন বি। মনে করো তুমি xn-টা নিয়েছো, কনভার্জেন্ট বলেছে তো, তাহলে xn-টাকে নিয়েছো 1/n, আচ্ছা yn-টাকে তুমি নিয়েছো -1/n, তাহলে এটা বাউন্ডেড, বুঝলে, এটা বাউন্ডেড আর এটা কনভার্জেন্স টু 0। এবার প্রোডাক্ট নেইনি কিন্তু, xn প্লাস yn নিয়েছি, xn প্লাস yn মানে 1/n প্লাস -1/n, প্রোডাক্ট নিলে হতো। আচ্ছা বলো দেখি এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, কেউ একজন? ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে।
কী করে বুঝতে পারছো ডাইভারজেন্ট? তার কারণ হচ্ছে সাবসিকোয়েন্স নাও, একটা -1-এ যাবে, একটা 1-এ যাবে, দুটো ডিফারেন্ট লিমিট, ডাইভারজেন্ট। আচ্ছা, তাহলে এটা ডাইভারজেন্ট মানে কনভার্জেন্টের অপশনটা রং, এটা ভুল। সো কনভার্জেন্টের অপশনটা বাদ গেছে। বাউন্ডেড থাকছে কি? আমি ইয়েস একটু বলি, এক্সএনটা কনভার্জেন্ট মানে বাউন্ডেড, ওয়াইএনটা বাউন্ডেড, সাম অফ টু বাউন্ডেড সিকোয়েন্স ইজ বাউন্ডেড। কারণ দুটোই বাউন্ডেড হবে চেক করার জন্য বড় জোর আমাকে কী করতে হবে? এমন লিখতে হবে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি তো রেডি হয়ে আছে। তো এটা এক্সএন কনভার্জেন্ট, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, তাহলে লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম বা M1, আর এটা লেস ইকুয়ালস টু ক্যাপিটাল M2, M1 প্লাস M2 থেকে সর, তাহলে বাউন্ডেড হবে, কোনো চান্সই নেই না হওয়ার। তার মানে এই অপশনটা আর যাই হোক হবে, এই অপশনটা একদম শিওর শর্ট হবেই। বাকিগুলো হবে কি না আমি চেক করতে চাইছি, বাকিগুলো নিয়ে আমাদের কিছু কোয়ারি আছে। এই দুটোর অপশন কী হবে? এক্সএন প্লাস ওয়াইএন হ্যাজ নো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, এটা একদম রং অ্যান্সার, এখান থেকেই পেয়ে যাবে। সাপোজ এক্সএন প্লাস ওয়াইএন দিস ওয়ান, আমি এটাকে ইউএন বললাম, তাহলে ইউ2n কত হবে? 1/2n প্লাস -1 টু দি পাওয়ার 2n, তার মানে এটা 1 প্লাস 1/2n। বলো তো এটা 1-এ যাবে না? n টেন্ডস টু ইনফিনিটিতে 1-এ যদি যায়, দিস 1 ইজ আওয়ার রিকোয়ার্ড সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ দিস সিকোয়েন্স। এই সিকোয়েন্সের সাবসিকুয়েন্সিয়াল লিমিট মানে দেয়ার এক্সিস্ট এ সাবসিকোয়েন্স that converges to 1. Subsequential limit মানে there exists a subsequence that converges to 1, তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে xn plus yn has no convergent subsequence, এটা একদম রং অ্যান্সার। সো এই অপশনটা অ্যাটলিস্ট আমার বাদ যাবে। আচ্ছা, xn plus yn has no bounded subsequence, এটা তো কোনোদিনই হবে না, কারণ xn plus yn তো বাউন্ডেডই হচ্ছে, তার সাবসিকুয়েন্সগুলো তো বাউন্ডেডই হবে, অন্য কিছু তো হতে পারে না, তাহলে এটাও আমার রং। তাহলে বুঝতে পারছো ইমিডিয়েট কিছু ডাইরেক্ট রেজাল্ট থেকে আমার বি নাম্বারটা কারেক্ট অপশন হলো, ডাইরেক্ট রেজাল্ট থেকে বি নাম্বারটা কারেক্ট অপশন হলো। এই ধরনের অঙ্কগুলো জাস্ট তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, দেখবে একদম ঠিকঠাক লাগছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, নেক্সট দিন আমরা সিকোয়েন্সটা নিয়ে আরও কিছু এমসিকিউ আলোচনা করব, তোমাদের কিছুটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, হয়তো কিছুটা উপকার হচ্ছে, আমার কেন যেন মনে হচ্ছে, আমি জানি না, কিন্তু যেদিন নোটিফিকেশন বেরোবে সেদিন আমি আরও একটু সিস্টেমেটিকভাবে পড়াবো। তোমাদের রেকর্ডিং লেকচারগুলো আমি বরঞ্চ অ্যাপে ট্যাপে দিয়ে দেবো, প্লাস কিছু টেস্ট নেওয়ার একটা ব্যবস্থা করব, কারণ আমাদের অলরেডি সেই রকম সেট আপ আছে, কিন্তু তোমাদেরকে একটা নির্দিষ্ট কন্ট্রোলে আমি আনিনি, ইচ্ছে করেই আনিনি, কারণ পরীক্ষা যখন হবে না তো ফালতু ফালতু একটা সেট আপে নিয়ে আসার কোনো মানেই হয় না। আমরা খুব আশায় আছি যে একটা পরীক্ষা হোক, একটা সুযোগ দিক, তারপরে আর 2-3 বছর না দিলেও চলবে, এই সুযোগটাই লাস্ট সুযোগ, এই সুযোগে যেন আমরা অন্তত বেঁচে যাই, খুব দরকার একটা চাকরির, খুবই দরকার, খুবই দরকার। তো সেই সুযোগটা আমরা যেন পেয়ে যাই, সবাই পাই, আশা করছি পেয়ে যাব। বলছো তো ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি না হলো মার্চ এপ্রিল, মানে 22টা যেন আমরা লাস্ট, লাইফের লাস্ট পড়া ভেবে পড়ে নেব, এরপরে আর পড়বো না, তারপর বিজনেস করবে কিছু একটা। ঠিক আছে, চলো আজকে স্টপ করলাম, নেক্সট দিন এটাও আলোচনা করব, প্যারালালি সিরিজটা ঢুকবো, কারণ এমন কোনো এক্সাম ছিল না যেখানে সিরিজ থেকে কোশ্চেন আসেনি। সিরিজের কনভার্জেন্স ডাইভার্জেন্স দেখেই বলা যায়, মুহূর্তের মধ্যে দেখে বলা যায়। সব অঙ্কগুলো যদি দেখে বলা যেত তাহলে অত ম্যাথমেটিশিয়ান মাথা ঘামাতো না। সিরিজ এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারতে প্রথম আমরা ম্যাথমেটিশিয়ানের নামগুলো শুনেছিলাম, ডিএলএমবার্টস রেশিও টেস্ট, কোচি রুট টেস্ট, গাউস টেস্ট, লগারিদমিক টেস্ট, অ্যাবেল টেস্ট, ডিরিচলেট টেস্ট, লিবনিজ টেস্ট, তারপরে ডেডেকাইন টেস্ট, প্রচুর নাম শুনেছো তোমরা, আশা করি তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি। কুমাস টেস্ট, র্যাবিস টেস্ট, তো সেই টেস্টগুলো কিভাবে অ্যাপ্লিকেশন আছে, কিভাবে অ্যাপ্লাই করা যায়, সেটার জন্য তোমাদেরকে সিরিজটা পড়তে হবে, কারণ সিকোয়েন্স থেকে কোশ্চেন না আসলেও সিরিজ থেকে 100% গ্যারেন্টি দিচ্ছি কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট ওই টাইপের কোশ্চেন দেবেই, একদম গ্যারেন্টি দিচ্ছে এটা। ঠিক আছে, চলো তাহলে আমরা স্টপ করে দিচ্ছি।